রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র যোগ দেয়নি ঐক্যফ্রন্ট, এমন উদ্যোগকে আগামী রাজনীতির জন্য ইতিবাচক বলছেন নেতারা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল সহ 5 জনের মনোনয়ন বৈধ, ঋণ খেলাপির অভিযোগে জাপা প্রার্থী শাফিনের বাতিল। এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টি। এবং 21শে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে জমজমাট শিশু প্রহর, মেলা পুরোপুরি জমতে সময় লাগবে আরো 3-4 দিন বলছেন আয়োজকরা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবরের সঙ্গে থাকছি আমি সাফিনা আহমেদ তরি। দর্শক, শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আপনাদের যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে চা চক্রে অংশ নিলেন রাজনীতিবিদরা, তবে অংশ নেয়নি বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলো। এদিকে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে আগামীর রাজনীতির জন্য ইতিবাচক বলছেন অনুষ্ঠানে যোগ দেয়া নেতারা। মারুফ রেজার রিপোর্টে বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় নিজ বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আয়োজন করেন শেখ হাসিনা। নির্বাচনের আগে যেসব দল সংলাপে অংশ নিয়েছিল মূলত তাদের সম্মানেই এই আয়োজন। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট সহ 14 দলীয় জোট, মহাজোট ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কেবল ছিলেন না বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা। গণভবনের সবুজ চত্বরে এ আয়োজনে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বের হবার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনেকেই। তারা বলেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ আগামীর উন্নয়ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সুসম্পর্ক গড়ে তোলা, সেই উদ্দেশ্যেই উনি এটা করেছিলেন। রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনে আলাপ আলোচনা করেছেন সবকিছু বিষয় নিয়ে, এবং এটাতে আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে এই ধরনের বৈঠক। মাঝে মধ্যে তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন। জাতীয় ঐক্যের লক্ষ্যেই তো মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করেছেন, এই ধারা অব্যাহত থাকবে। এই ধরনের একটা কালচার যদি গড়ে তুলতে পারি আমরা, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভালো হবে। এছাড়া আগামীতে সুস্থ ধারার রাজনীতি চর্চায় সংলাপ অব্যাহত রাখা জরুরি বলেও জানান তারা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশি বন্ধুর পাশাপাশি বিএনপি জনগণের আস্থাও হারিয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাংবাদিকদের একথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন এহতেরামুল হক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির নিজস্ব বিষয় বলে জানান তিনি। সারা দুনিয়ার সব গণতান্ত্রিক দেশগুলোই সরকার আজকে অভিনন্দন জানিয়েছে। এই অবস্থা বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশনের আলোচনায় অভিমান অভিযোগ ভুলে ঐক্যফ্রন্ট নেতাদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। পার্লামেন্ট আগামীকাল শুরু হচ্ছে, দ্রুত শপথ গ্রহণ করে পার্লামেন্টে যে পার্লামেন্ট কাঁপিয়ে দেন, আমরা যেন ভয়ে সন্তুষ্ট থাকি আপনাদের চাপে পড়ে। এটা কেন ভুল করছে? আর যদি ভুল করেন তাহলে আর বিএনপি কোন মাঠে শক্তিশালী কিছু করতে পারবেন না। যোগ্যতার সঠিক মূল্যায়নের ভিত্তিতেই সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান মোহাম্মদ নাসিম। মহিলা সংসদ যারা আছেন বা ভবিষ্যতে হবেন, তাদের বলতে চাই আপনাদেরকে পার্লামেন্টে যে জনগণের কথাগুলো বলতে পারে স্পষ্টভাবে। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা।
নির্বাচনে বিএনপির কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে পুরো জাতির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঐক্যবদ্ধ আছে জানিয়ে গণতন্ত্র রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণাও দেন তিনি। এদিকে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে জাতীয় সরকার গঠন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন কর্নেল অলি আহমেদ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা রোধে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে নারীদের নতুন সংগঠন আওয়াজ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর সারা দেশে বেড়েছে নারী নিপীড়নের ঘটনা, যা উদ্বেগজনক। বিএনপি মহাসচিব বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের কাছ থেকে চিরদিনের মতো দূরে সরে গেছে আওয়ামী লীগ। হতাশ না হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি যে অর্জন করেছেন গণতন্ত্র, আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নাই। বিএনপি ইজ ইউনাইটেড, বিএনপি উইল ফাইট টু দ্য লাস্ট। হতাশ আমরা হব না, হতাশ আমরা হইনি। আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। এদিকে 20 দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, কারচুপির সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। জোট কিংবা ফ্রন্টের বাইরে গিয়ে কেউ শপথ গ্রহণ করলে সে বেঈমান হিসেবে চিহ্নিত হবে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐক্য জোট হোক আর বিএনপি হোক, শপথ গ্রহণ করে তাহলে তারা 16 কোটি মানুষের সাথে প্রতারণা করবে, যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে বেঈমানি করবে। সৎ রাজনৈতিক নেতাদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হোক, অন্যথায় বাংলাদেশে কখনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। সরকার জাতীয় ঐক্য চাইলে বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান এই রাজনীতিবিদ। নির্বাচন হয়ে গেল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে 6 জন মনোনয়নপত্র দাখিল করেন। সকালে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের যাচাইয়ে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম সহ বাকি 5 জনের মনোনয়নপত্র বৈধতা পায়। খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম। বৈধতা পাওয়া অন্যান্যরা হলেন পিডিপির শাহিন খান, এনডিএম এর ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর প্রশ্ন ফাঁস বন্ধ এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন মুক্তা মাহমুদ। 10টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় আগে ভাগেই কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার প্রত্যাশা তাদের। এসএসসি পরীক্ষা টেনশন তো অবশ্যই হবে, আর প্রিপারেশন আমাদের মোটামুটি ভালোই। কোনো ঝামেলা হয়নি, কোনো জাম হয় না, সুন্দর করে আসতে পারছি। কোনো প্রশ্ন মতো ফাঁস হবে না এবং সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে পারবো। একই প্রত্যাশা অভিভাবকদেরও। শুধু আমার না, সবার ছেলেই ভালো গ্রুপ। আশা করি এবার ভালো হবে। জাস্ট ক্লিন একটা পরীক্ষা হোক, এটাই চাই। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টায় কেউ যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী। নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস মুক্ত, নকল মুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক। কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে সারা দেশে। আমি আশা করি যে কেউই এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ৩,৪৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষায় বসেছে ২১,৩৫,৩33 জন শিক্ষার্থী। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩,১০,১৭২ জন, আর কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থী ১,১,০০,০০০।
বিদেশে 8টি কেন্দ্রেও অংশ নিচ্ছে 434 জন পরীক্ষার্থী। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। এদিকে এসএসসি পরীক্ষার প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের কয়েকটি পরীক্ষা কেন্দ্রে 2018 সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জ শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 2টি কক্ষে এবং চট্টগ্রামের মডেল উচ্চ বিদ্যালয়, গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের কয়েকটি কক্ষে 2018 সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। পরে বিষয়টি প্রধান শিক্ষকদের জানানো হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহর ছিল বেশ জমজমাট। আজ প্রকাশিত হয়েছে 81টি নতুন বই। এর মধ্যে শিশুদের বই এসেছে 42টি। আয়োজকরা বলছেন মেলা পুরোপুরি জমতে আরও 3-4 দিন সময় লাগবে। আতিকা রহমানের সহযোগিতায় জুবায়ের সানের রিপোর্ট। শনিবার সকাল থেকেই বইমেলায় আসতে শুরু করেন ক্রেতা ও দর্শনার্থীরা। শিশু প্রহর ও সন্ধ্যার পর মেলা কিছুটা জমে ওঠে, তবে এখনো আশানুরূপ সমাগম হয়নি বইমেলায়। আমি শিশুপুরে বই নিয়েছি, হালুমের বই, গল্প, অনেকগুলো আমরা হালুম টুকটির বই কিনছি। বিভিন্ন স্টলে ঘুরে বর্ণমালা আর রঙিন বইয়ের স্বাদ নেয় শিশু কিশোররা, খুঁজে বেড়ায় পছন্দের লেখকের বই। বেলা 12টায় শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের 10টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সিসিমপুর শিশুদের আনন্দের মাত্রা দ্বিগুণ করে দেয়। এই মেলা অনেক মজা হচ্ছে, বই দেখতে অনেক ভালো লাগছে। সুন্দরবন বনভোজন কিনবো। প্রকাশক ও শিশু সাহিত্যিকরা বলছেন শিশুদের বাংলা সাহিত্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বইয়ের বিকল্প নেই। শিশুরা মেলায় আসলেই তারা বই কিনবে, তারা ঘুরে ঘুরে স্টল দেখবে এবং বইয়ের প্রতি আগ্রহী হবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আমাদেরকে, শিশু সাহিত্যিকদেরকে, তাদের চাহিদা অনুযায়ী ক্যারেক্টার সৃষ্টি করে গল্প উপাখ্যান তৈরি করতে হবে। এদিকে সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের স্টল উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, রাজনীতি ও সমাজ থেকে সকল অন্ধকার দূর করতে বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মের মনন তৈরিতে, দেশাত্মবোধ জাগ্রত করার ক্ষেত্রে আমাদের সাহিত্য এবং কবিতার মাধ্যমে যাতে আমরা তাদেরকে উজ্জীবিত করতে পারি, সেই লক্ষ্যে নিয়ে যদি আমরা সবাই কাজ করি তাহলে দেশ এগিয়ে যাবে। মেলা পুরোপুরি জমে উঠতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে বলে মনে করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। জুবায়ের সানি, RTV, ঢাকা। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব 2। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসেব সহ 21টি মোবাইল জব্দ করা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব অপকর্ম তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। আনিসুর রহমান এবং ইয়াসিন তালুকদার, এরা দুজনেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন করে নিজেদেরকে দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দেয়। পরে বিভিন্ন পন্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এমন বেশ কয়েকটি অভিযোগ পেয়ে অভিযান চালায় র‍্যাব। অপরাধ এবং অভিযানের বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কখনো কখনো দুদকের কমিশনার এবং ক্ষেত্রবিশেষে দুদকের চেয়ারম্যান পরিচয় দিয়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে ফোন দিয়ে বলা হয় যে আপনার নামে একটা দুর্নীতি মামলার ফাইলটা চালু হয়েছে। র‍্যাব জানায় প্রতারক চক্রটি 2014 সাল থেকে এমন অপরাধ ঘটিয়ে আসছে। তারা প্রায় 500রও বেশি এমন প্রতারণা করেছে। র‍্যাবের কাছে এমন অপরাধ স্বীকার করে গ্রেপ্তারকৃতরা জানায় তাদের আরও 10 জন সহকারী রয়েছে। 2014 সাল থেকে এই প্রতারক চক্রটা কাজ করে এবং এরা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এই পর্যন্ত প্রায় 500 জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা প্রতারণার মাধ্যমে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা হাতে নিয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করছে র‍্যাব। তারা টাকা দিয়ে দুর্নীতি করেছেন আর ওরা টাকা নিয়ে দুর্নীতি করেছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।
দেশে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় 2 মোটর বাইকের আরোহী নিহত হয়। মোটরসাইকেলে করে দিনাজপুর যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে খুলনায় আলাদা দুর্ঘটনায় 2 জন মারা গেছে। স্থানীয় নারায়ণপুরের বাইনতলা এবং টিআর এলাকায় পিকআপ ভ্যান চাপায় এই 2 জনের মৃত্যু হয়। এদিকে মেহেরপুরের গাংনীতে মোটর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে আক্তারুজ্জামান নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরের জয়দেবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হন। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদে বাণিজ্য মেলার খবর। ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানো কঠিন বাণিজ্য মেলায়। সারা বছর অপেক্ষায় থাকলেও বিক্রেতারা বলছেন বেচাকেনা কম, আর ক্রেতারা বলছেন পণ্যের দাম বেশি। গড়মিলের এই হিসেবে ভিড় কিন্তু কম নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আশিকুল আলমের রিপোর্টে জানুন বিস্তারিত। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম ছিল লক্ষণীয়। বিক্রেতারা হাজির ক্রেতাদের মন জোগাতে নানা অফার নিয়ে। তবে প্রতি বছর বাণিজ্য মেলার আশায় থাকলেও সন্তুষ্টি নাকি মেলে না ক্রেতা বিক্রেতাদের। আমাদের তো থাকছে আপ টু 20% ডিসকাউন্ট। সব মিলিয়ে ক্রেতার ভালো চাহিদা দেখতে পাচ্ছি। মানসম্মত পণ্য বেঙ্গলে পাওয়া যায়, সেজন্য তাড়াতাড়ি বেঙ্গলে ঢুকেছি আমরা। প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মিল হয় না অনেক সময়। একটা স্টোন 450 টাকা দাম চাইছে, আমি 200 টাকা দিয়ে নিচ্ছি। তাকে জাস্টিফাইটা কিভাবে করব? বিভিন্ন স্টলে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ত থাকতে দেখা গেছে। জাস্ট কয়েকটা দোকান ঘুরেছি, দাম আছে রিজনেবল। গত বছর খুবই ভালো ছিল, এই বছর খুবই খারাপ। না সবকিছু মিলে এবার বাণিজ্য মেলা পরিবেশটাও খুবই বেটার, আর সবকিছু ইউনিক। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে মেলায়। সবার সঙ্গে দোকান ঘুরে ঘুরে বেজায় খুশিতে নিজেদের পছন্দের পণ্য কিনছে তারা। ব্লেজার কিনতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। ব্রেসলেট কিনছি, এখন আমি ব্যান্ড কিনতে যাব। 2টা জিনিস কিনেছি, আরও কিনবো। বিজ্ঞান বাক্স কিনেছি আমি। 605টি স্টলে 25টি দেশের 52টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। 8 ফেব্রুয়ারি শুক্রবার শেষ হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আশিকুল আলম, RTV, ঢাকা। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থানীয় হোটেল সেন্ট মার্টিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আক্তার হামিদ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি পাবনার বেড়ায় 5 শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা দিয়েছেন স্বনামধন্য চিকিৎসক মুক্তিযোদ্ধা প্রফেসর আলতাফ হোসেন। 31 ডিসেম্বর দিনব্যাপী পাবনার বেড়া পৌর শহরের টাউন ক্লাব মাঠে এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ব্যাকপেইন বিশেষজ্ঞ আলতাফ হোসেন প্রতি মাসে দেশের বিভিন্ন জেলায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে অসহায় গরিব দুস্থ মানুষের সেবা দিয়ে থাকেন। এই ক্যাম্পের মাধ্যমে তিনি বেড়া উপজেলার রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা দেন। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পূর্বানী গ্রুপের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। সন্ধ্যায় রাজধানীর কুড়িলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আর এর সাথে শেষ করছি আমাদের রাতের সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর 4 চক্র যোগ দেয়নি ঐক্যফ্রন্ট, এমন উদ্যোগকে আগামীর রাজনীতির জন্য ইতিবাচক বলছেন নেতারা। ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল সহ 5 জনের মনোনয়ন বৈধ, ঋণ খেলাপির অভিযোগে জাপা প্রার্থী শাফিনের বাতিল। এসএসসি পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। পরিবেশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টি। এবং 21শে গ্রন্থমেলার দ্বিতীয় দিনের জমজমাট, শিশু প্রহর। মেলা পুরোপুরি জমতে সময় লাগবে আরও 3-4 দিন বলছেন আয়োজকরা।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।